অর্ণব, কোথাও যাও বাবা? আপনি ইমেইলগুলো দেখেছেন আঙ্কেল? উকিল সাহেবের ফোনটা আমি ধরেছিলাম, কিন্তু তোমাকে বলার মতো শক্তি পাচ্ছিলাম না। অর্ণব খুব স্বাভাবিক দৃষ্টিতে তাকালো ম্যানেজারের দিকে। বুঝতে পারলো ম্যানেজার আঙ্কেল ভুলে গিয়েছেন হয়তো সকল নোটিশ শুধু কাগজে নয়, অর্ণবের ইমেইল অ্যাড্রেসেও আসবে। আমি দেখেছি সবটা, ভয় পাবেন না। আমি ঠিক আছি আঙ্কেল। একটু বাইরে যেতে চাই, নইলে দম বন্ধ হয়ে আসবে। আমি সাথে আসি। না। আর কোনো কথা না বলেই বেরিয়ে গেল অর্ণব। বাইক নিয়ে স্লোথ গতিতে এগিয়ে গেল অফিস এরিয়া থেকে অনেক দূর। জায়গাটা সাভারের দিকে, একটু গ্রাম্য পরিবেশ, চারপাশে অনেক ফসলি জমি চোখে পড়ছে, সেই সাথে কড়া রোদের তেজ। অফিস থেকে বের হয়েছে প্রায় 1.5 ঘন্টা পার হয়েছে এখানে পৌঁছাতে। তবু যেন জরুরি ছিল একটু দূরে সরে আসা। এতদিনের পরিশ্রম আর গোছানো স্বপ্ন যখন এক নিমিষেই শেষ হয়ে যেতে দেখলো, ঠিক তখনই মনে হলো তার দমটা বন্ধ হয়ে আসছে। চোখের পাতা এবার বুঝি বন্ধ হয়ে যাবে চিরতরে। নিঃশ্বাসটাও কেমন ভারী লাগছিল। তাই তো হঠাৎ বাইক নিয়ে বেরিয়ে এলো অজানার উদ্দেশ্যে। এরই মাঝে দাদি আর বড় খালা মুনির নম্বর থেকে কল এসেছে বার কয়েক। অর্ণবের মনে হলো তারা ম্যানেজার আঙ্কেলের কাছে কিছু শুনি টেনশনে কল করেছেন, কিন্তু এখন যে তার একটু ইচ্ছে হচ্ছে না কারোর সাথে কথা বলার, কারো কাছে কিছু শোনার। রাস্তা ঘেঁষে ক্ষেতের আইলে বাইক রেখে বসে পড়ল সে। দুপুর গড়িয়ে তখন বিকেল ছুঁয়েছে। শ্রাবণের আকাশে দল ছুট মেঘেরা ঘুরছে এদিক সেদিক। কোথাও কালো, কোথাও সাদা মেঘের দল মন খারাপের পশা নিয়ে যেন জানান দিচ্ছে ঝরে পড়তে চায়। অনব দৃষ্টিতে অনেকটা সময় চেয়ে দেখল অন্তরিক্ষের রং পরিবর্তন। এরপর খুব হঠাৎই ফোন হাতে কল করলো অর্ধ পরিচিত সেই নাম্বারটাতে। আজ আর সেটা অর্ধপরিচিত বলা যায় না, বোধ হয় 1 2 3 4 করে কয়েক সেকেন্ডেই কল রিসিভ হলো ওপাশ থেকে, অথচ সে কথা না বলেই কেটে দিল কলটা। কথা ছিল উত্তরা যাবে চমৎকার এক হোটেলে, হানিমুন সুইট পর্যন্ত বুক করে রেখেছিল রিদওয়ান। অনবদের বাড়ি এসে অব্দি তার পরিকল্পনা সেটাই ছিল, অথচ মত বদলে গেল অনিতাকে দেখতে। রিদওয়ান যখন এসে পৌঁছলো অনিতার তখন সাজ শেষ হয়ে গেছে। দাদির ইচ্ছে মতো একটা ক্রিম রঙের জমিনে লাল পেড়ে কাতান পড়েছিল অনি। হাত, কান আর গলায় জোর করে স্বর্ণের চুড়ি, দুল আর চেইন পরিয়ে দিয়েছেন দাদি তাকে। মাথার চুল খোপা করতে চেয়েও করেনি চশমার কারণে। রুজিনা খালা বলে বসলেন, আম্মা গো, চশমার লগে খোপা কইরো না, তোমারে এমনি ভালা দেখা যায়। ব্যাস মেঘ রাশির মতো কেশগুলো রয়ে গেল খোলায়। আখি বলবে টান পড়লো, লাইনারের ঠোঁটও রঙিন হলো। অনিতাকে এক নজর দেখেই দাদি তড়িঘড়ি কাজলের ফোঁটা দিলেন তার কানের পেছনে। সাজতে গিয়ে তার যতটা না লজ্জা লাগছিল তার চেয়েও বেশি পেল দাদির এই কাণ্ড দেখে। সম্পূর্ণ তৈরি হয়ে রিদওয়ানের সামনে এসে দাঁড়াতে অনিতার অসহ্য রকম লজ্জা বাড়ল। আজ থেকে 3টা দিন আগেও তার এই মানুষটাকে দেখলে এমন লাগতো না। ফুট করেই সম্পর্কের আদল পাল্টে কেমন আজব লাগছে সব। আসার পর থেকেই দাদির কথা মতো রিজিনা খালা একের পর এক আপ্যায়নের অত্যাচার চালিয়ে যাচ্ছিল রিদওয়ানের উপর, অথচ সে বসে বসে ভাবছে তার সন্ধিমার মুখটা কখন দেখবে। যখন দেখলো তখন মনে হলো না দেখলেই ভালো হতো। হৃস্পন্দনের গতির যে বেহাল দশা, ওই চাঁদপানা মুখে তাকিয়ে এবার বুঝি দুনিয়া ছাড়াটা নিশ্চিত। মাথার উপর এক ফালি চাঁদ, সামনে শান্ত তটিনী আর পাশে একান্ত ব্যক্তিগত চন্দ্রিমা। আধার ঘেরা শান্ত এই নদীর পাড়ে একখণ্ড সুখ পাশে নিয়ে বসে আছে। ভাবতে রিদওয়ানের অন্তর পুলকিত হয়। থেকে থেকে বাতাসের ঝাপটা গায়ে লেগে সেই সাথে নাকে এসে লাগছে অনিতার গায়ের সুবাস। আধ খাওয়া চাঁদের শুভ্র আলোয় নদীর পানি চিকচিক করছে। ঝিরিঝিরি বাতাসে গায়ের পাতলা শাড়ি ভেদ করে খুঁচিয়ে দিচ্ছে পশমের গোড়ায়। দাদির সাজিয়ে দেওয়া বেশে রিসোর্টে এলেও তা একটু আগেই বদলে নিয়েছে অনিতা। গায়ে জড়িয়েছে রিদওয়ানের দেওয়া পাতলা হ্যান্ড পেইন্টেড সুতির শাড়ি, চিকন এক গাছে স্টিলের চুড়ি। রিদওয়ান চট্টগ্রামে নিজস্ব গাড়ি নিয়ে যায়নি বলে বাড়ি থেকে উবারে গাজীপুর এসে নামে ঠিক রিসোর্টের সামনে। আগে থেকে বুকিং না থাকায় প্রথমেই তাই থাকার ব্যবস্থা করে অনেকে তাদের নির্দিষ্ট কক্ষে বসিয়ে দেয়। আকাশ তখন সন্ধ্যের আয়োজনে রাঙা, গৌধূলিকে বিদায় জানাতে তৎপর। অনি বসে বসে দেখছিল কক্ষের ভেতরটা। রিদওয়ান তার দৃষ্টি খেয়াল করে বলল, ও পাশের দরজাটা খুলে সামনে যা, দারুণ জায়গা ওপাশটায়। অনিতা নিঃশব্দে তাই করল। দরজা খুলতেই আবছা আধার ছাপিয়ে হুড়মুড়িয়ে ঘরে ঢুকলো অবাধ্য হাওয়ার দর। চক্ষু মিলে সামনে লক্ষ্য করতে চোখে পড়ল কাঠের সরু পথ, যার শেষ টলটলে জলের ধারার সূচনাতে। সহজ করে বলাই যায় বেলকনির মতো অংশটা শেষ হয়েছে জলের শুরুটা যেখানে। লেকের মতো লম্বা সে পুকুরটাতে পাশাপাশি অনেকগুলো বেলকনি সহ কক্ষ।
প্রতিটাই বোধহয় অনিতাদের রুমের মতো বড়সড় একটা কাঠের ফ্ল্যাট। দরজা খুলতে চমৎকার একটা বসার ঘর, তার পেছনেই একটা বেডরুম, লাগোয়া বাথরুম আর এই বেলকনিটা। মজার ব্যাপার হলো এখানে কোনো কিচেন নেই। খাবারের দিকটা সম্পূর্ণ কর্তৃপক্ষের হোটেল ম্যানেজমেন্টেই দেখা হচ্ছে। রিবদানের এসব নিয়ে মাথা ব্যথা নেই। একটা মাত্র রাত আছে তার হাতে, এরপর আবার তাকে ফিরতে হবে চট্টগ্রামের সেই পাহাড় কাটা ঝোপে জঙ্গলে। আব্বুর পরিকল্পনা সে জানে না, তবে এটুকু তার বোঝা হয়ে গেছে আব্বু খুশি নয় তার বিয়েতে। তাই তো সে আজ কাউকে না জানিয়ে ছুটে এসেছে প্রিয় চন্দ্রিমাকে একটুখানি কাছে থেকে দেখতে। থাকিস দাদি অনুমতি দিয়েছে, নইলে পর্যন্ত অনুমতির আবেদন তার পক্ষে অসম্ভব হতো। হাতে সময় কম আর সুন্দর মুহূর্তটা ফুরিয়ে না যায় তা ভেবে সে নিজেই ব্যাগ থেকে শপিং ব্যাগটা বের করে এগিয়ে দেয় অনেকে। হুট করে আসাতে তেমন কিছু আনতে পারিনি তোর জন্য। দেখ তো এটা পছন্দ হয় কিনা। অনিতা হাত বাড়িয়ে তুলে নেয় ব্যাগটা। আলতো হাতে খুলে দেখতে পায় শুভ্র রঙা শাড়ি আর সাথে সাথে দুমুঠো ছুরি। ভারী পছন্দ হয় শাড়িখানা, তা যেন অনিতার চোখ দেখেই বুঝে নেয় রিদওয়ান। সেও সুযোগ পেয়ে আদেশ করে, অত ভারী শাড়ি পরে কতক্ষণ থাকবি? ওটা বদলে এটা পরে আয়, আমি বাইরে যাচ্ছি খাবারের অর্ডার করতে। রিদওয়ান রুম থেকে বের হতে গিয়েও ফিরে আসে আবার। খাবার কি রুমে খাবি নাকি বাইরে? যেখানে বলবেন। গাড়িতে বসার পর থেকে পর্যন্ত সময়ের মাঝে এ প্রথম কথা বলে অনিতা। রিদওয়ান বেরিয়ে যেতেই সে ঝটপট শাড়ি বদলে নেয়। রিদওয়ান ফিরে এসে দেখল শাড়ি গহনায় এখনো পুচকে মেয়েরা কে পাক্কা বিবাহিত রমণী লাগছে। হঠাৎই তার মনে হলো অপরিচিত পরিবেশে এত স্বর্ণালঙ্কার রিস্কি না হয়ে যায়। হালকা পাতলা বলেও প্রায় ভরি 3-এর বেশি স্বর্ণ আছে মেয়েটার গায়ে। চুড়ি দুটি, একজোড়া দুল আর মোটা চেইনে সব দেখলেই সে আবার বলল, চাইলে ওগুলো খুলে রাখতে পারিস। রিদওয়ানের দৃষ্টি অনুসরণীয় করে অনিতা নিজের গলায় হাত দিল। ভালো হলো, তারও ইচ্ছে করছিল না এমন বালা দুল পরে চলতে, তবে গলাটা মতো লাগছিল না। সে একে একে প্রথমে ছুরি, তারপর দুল খুলে গলায় হাত দিতে রিদওয়ান বারণ করলো। ওটা থাক, চল বাইরে যাব। এরপরে দুজনে চলে এসেছে রিসোর্টের উল্টো দিকে নদীর কিনারায়। কেটে গেছে অনেকটা সময়। এরই মাঝে একবার উঠেছিল দুজনেই। কফি খেয়ে আবারও ফিরে এসে বসে আছে একই জায়গায়, পাশাপাশি কাছাকাছি। অনিতার কাছে শুধুই বিয়ের পরের একটা বিশেষ সাক্ষাৎ, যা রিদওয়ানের কাছে মোটেই নয়। সেখানে এমন প্রকৃতির সম্মুখে আজ মনের মানুষটাকে নিয়ে আসার পেছনে লুকায়িত আছে বিশেষ কিছু কারণ। অনেক তো হলো সময় নেয়া, এবার ভনিতায় না গিয়ে কথাটুকু সেরে নেয়ার তাগিদ অনুভব করলো। আধারের মাঝে ঘাড় ফিরিয়ে অর্ণিতাকে একবার দেখে নিয়ে বলা শুরু করলো, আমার কিছু কথা ছিল অর্ণি, তোকে আজ মূলত সেই কথাগুলো বলতেই এখানে নিয়ে আসা। শোঁ শোঁ বাতাস আর নদীর শান্ত সুরের কলকল ধ্বনিতে বেয়ে চলা এরই মাঝে অতি পরিচিত কণ্ঠের ঝঙ্কার তোলা বাক্য কেমন শিউরে দিল অর্ণিতার গা। ক্ষণে ক্ষণে এক ভালো লাগার কাঁপন অনেকক্ষণ ধরেই তাকে আচ্ছন্ন করে রেখেছিল নতুন অনুভূতিতে। এবার যেন কাঁপন থেকে আতঙ্কিত বরফ খণ্ডে পরিণত হলো। কি এমন বলার ছিল যার জন্য এই অদূর নির্জনতার ছাউনিতে আসা হলো? বেশি সময় সে ভাবার সুযোগ পেল না। রিদওয়ান এরই মাঝে বলতে শুরু করলো, বরাবরই জেনে এসেছি তুই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখিস। আমি সহ বাড়ির প্রায় প্রত্যেকেই এই কথা জানে। তোর বিয়ে নিয়ে কখনো আগ্রহ চোখে পড়েনি, অনেস্টলি স্পিকিং কারোই আগ্রহ চোখে পড়েনি। আমি নিজেও অনেকবার লক্ষ্য করেছি তোকে, নিজের স্বার্থেই হয়তো। শিবলি ভাইয়ের সাথে বিয়ে নিয়ে কখনোই তোকে খোশমেজাজে কথা বলতে দেখিনি। এমনকি আংটি বদল, আদার্স ফাংশনে তোদের দেখা সাক্ষাতেও ভিন্ন কোনো কিছু চোখে পড়েনি। তবে তোর সকল আনন্দ উল্লাস আর আগ্রহের দিক শুধুই তোর পড়াশোনার জন্য দেখেছি আমরা। সেই সুবাদেই তোর স্বপ্ন জানি। আর থেমে গেল রিদওয়ান। প্রলম্বিত শ্বাস ফেলে পুনরায় বলতে লাগলো, তোর বয়সও কম, আর আমিও প্রতিষ্ঠিত নই। প্রতিষ্ঠিত বলতে অনেক টাকা পয়সা বোঝাচ্ছি না। আমার আসলে নির্দিষ্ট কোনো পার্মানেন্ট কাজকর্ম এখনো হয়ে ওঠেনি। তাই পরিবার চাইলেও আমি তোকে এখনই বাড়িতে নিতে চাইছি না। এতে কি তোর কোনো আপত্তি আছে? রিদওয়ানের প্রশ্নের জবাবে কি হওয়া দরকার বুঝতে পারল না অনিতা। তবুও তার হাতে হ্যাঁ হওয়া জরুরি ভেবেই ধীর কণ্ঠে বলল, না। জোরে বল। না, আপত্তি নেই। থাকার কথাও না। আমিও তো তোর জন্য অনাকাঙ্ক্ষিত। এ কথাটা অনিতার কানে খুব বাজলো। বিয়ে নিয়ে যেখানে কোনো আবেগটাই ছিল না, সেখানে কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিতের কথা আসে কি করে? আমি তোকে তোর প্রয়োজনের পুরো সময়টা দিতে চাই। বিয়ে মানেই বন্ধন, সংসার,
এসব থিওরিতে আমি এসব বিশ্বাসী না। আমার তোকে ঘিরে অনুভূতির কথা বোধ হয় তোর অজানা নয়, তাই আমার জীবনে তোকে পাওয়াটা কত বড় পাওয়া তুই আন্দাজ করতেই পারিস। ঠিক এই কারণেই আমি আজ তোকে পরিষ্কার করে জানিয়ে দিতে চাই, আমি তোকে তোর প্রয়োজনের পুরো সময়টা দিয়ে যাব, যেটুকু তোর স্বপ্ন পূরণের জন্য প্রয়োজন। তোর কাছে থাকলে, আশেপাশে থাকলে তা আমি কখনোই পারবো না। নিজেকে আটকে রাখার মতো মহাপুরুষ আমি নই। এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি দেশের বাইরে চলে যাব, আর তা অতি শীঘ্রই। চমকে উঠে অনি মনে মনে ভাবে, রিদওয়ান ভাই বিদেশে চলে যাবে। আগে কিছু ভাবিস না, আমি চলে যাব বলেছি, আবার ফিরেও আসব। তোর স্বপ্ন পূরণের জন্যই আমার এই দূরে যাওয়ার সিদ্ধান্ত। তার মানে এই না তুই ততদিন মুক্ত পাখির মতো উড়তে থাকবি। ডানা অবশ্যই মিলবি, তবে তার গণ্ডি আমার বাইরে যেন না হয়। কাল থেকে তুই ঠিক আগের মতোই থাকবি, পড়াশোনা যেমন করতি তেমনই করবি, আর মনে মনে তোর জীবনে আমার জন্য নির্দিষ্ট একটা জায়গা তৈরি করবি। তোর জন্য আমি সব করব, তুই শুধু আমার জন্য ওইটুকুই করিস। আমার নামের জায়গায় ভুল করেও যেন অন্য কেউ ঠাঁই না পায়। শীতল কণ্ঠে যেন কঠিন কোনো থ্রেট দিয়ে দিল রিদওয়ান। কথা শেষ করেই তারা ফিরে গেল রাতের খাবার খেতে। খাওয়া শেষে দুজনেই রুমে ফিরলেও রিদওয়ান বসে রইল বসার ঘরের ডিভানটাতে। অর্ণিতা ততক্ষণে বেডরুমে ঢুকে গা এলিয়েছে বিছানায়। কারোরই দু চোখের পাতায় ঘুমের রেশ মাত্র নেই, যেন সবেই তারা ঘুম থেকে জেগে উঠেছে। তোড়পাড় করা ভেতর বাহির নিয়ে ছটফটায় দুপাশে দুজন। বহুদিন পর আজ বেশ রাত করে বাড়ি ফিরল অনু। সারা বিকেল সন্ধ্যা সাভারের সেই ছোট্ট গ্রামটাতে কাটিয়ে সে নিজ শহরে ফিরেছিল রাত 8টার উপর। ইচ্ছে হয়নি বাড়ি ফিরতে, তাই এদিক সেদিক আরো কিছুক্ষণ কাটিয়ে সে রাস্তার পাশে এক চায়ের দোকানে বসে কল দিয়েছিল দাদা। প্রথমে রেগে বকাবকি করলেও পরে বেশ শান্ত গলায় বলল, রিদওয়ান এসেছিল? তারা ঘুরতে যাবে, আজ আর ফিরবে না, তাই অনুমতি নেওয়ার জন্যই দাদিকে দিয়ে কল করিয়েছিল ছেলেটা। অর্ণব জানিয়ে দিল তাদের অনুমতিই তো যথেষ্ট, সে কি বলবে আর। দাদির সাথে কথা শেষে খালামণিকে কল দিলে তিনিও জানালেন একই ইস্যু, ব্যাস আর কোনো কথা নেই। তবে এরপর যখন চোখে পড়ল অনুপুরের ছোট্ট একটা মেসেজ, আপনি ঠিক আছেন না? মানে হঠাৎ নিজেই কল দিলেন যে? মেয়েটা কি ভাবে সে ঠিক নেই বলে তাকে কল করেছে? আশ্চর্য, আগে কি কখনো সে ঠিক না থাকলে কল করতো নূপুরকে? ইচ্ছে করছিল কল দিয়ে সে প্রশ্ন করবে মেয়েটা এমন কেন ভাবলো। না, অর্ণব কল করলো না তাকে। এমন করে ছোট ছোট কথাবার্তায় এক সময় লম্বা হয়ে উঠবে। দরকার কি চেঁচে পড়ে কাউকে এভাবে নিজের সাথে জড়িয়ে ফেলার? অর্ণব আর ভাবতে চাইল না তাকে নিয়ে। বাড়ি ফিরে সোজা ঢুকলো নিজের ঘরে। দাদি আজ অপেক্ষায় নেই তার সাথে খাওয়ার জন্য। অনিটাও তো নেই বাড়িতে, কদিন পর হয়তো একেবারের জন্যই থাকবে না আর। গায়ের পোশাক বদলে নিয়ে সিগারেট হাতে নিয়ে দাঁড়িয়ে গেল বারান্দায়। আজ রাতে তার খিদে পাবে না, শুধুই থাকবে সিগারেটের তৃষ্ণা। মাথার ভেতর চলতে থাকবে অজস্র পরিকল্পনা, আর হাতে জ্বলবে সিগারেট। কালকের ভোর হবে নতুন করে নতুন দিনের সূচনা নিয়ে। এতদিনের এঁকে রাখা ছক আবার নতুন করে সাজাতে হবে তাকে। রাতটা কাটলো দু ঘরে দুজনের। অনিতা হয়তো উদ্গ্রীব ছিল এই ভেবে মানুষটা নিশ্চয়ই পাশেই থাকবে রাতভর। স্বামী সুলভ আচরণ সে চায় না রিদওয়ান করলেও সে নিতে পারত না, কিন্তু এত বেশি নির্লিপ্ততা সে আশা করেনি। অনেকটা রাত নির্ঘুম কাটিয়ে পরেই ঘুমিয়েছে সে। রিদওয়ান বেশিক্ষণ জেগে থাকতে পারেনি। চট্টগ্রাম থেকে ঢাকা জার্নি, 8 ঘন্টার রেস্ট, তাও কিনা সোফায় বসে। এরপর আবারও ঢাকা টু গাজীপুর জার্নি। তারপরের সময়টা নদীর পাড়ে বসেই কেটেছে। সব মিলিয়ে শরীরটা খুব করে বিছানা চাইছিল বলেই বোধহয় সে আরো আগেই ঘুমিয়ে পড়েছে। ভোরের আলো ফুটতেই আবার সে ঘুম। তার দেহের ব্যথায় পগার পার। বড্ড ভুল হয়েছে ডিভানে ঘুমানোটা। আসলে অনিতাকে সে ভালো যতই বাসুক, খুট করেই পাওয়া অধিকারটা কেন জানি মন মানতে চাইছে না। হতে পারে অনিতা নির্বিকার আচরণ তাকে অপ্রস্তুত করেছে ভেতরে ভেতরে। তার তো সুযোগ থাকার পরও ঘরে একই বিছানায় থাকতেও ভীষণ ইতস্তত বোধ করেছিল। কিন্তু এখন আর শরীর ঠিক নেই। যাওয়ার আগে একটু ঘুম তৃপ্তি না হলে ফেরার পথে অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি। ফোনে সময় দেখে নির্দিষ্ট একটা সময়ের অ্যালার্ম লাগিয়ে চলে গেল বেডরুমে। ভোরের ফ্যাকাশে আলো বেলকনির পর্দা ভেদ করে ঘরটাকে করেছে কুয়াশাময় ঘোলাটে ভরসা। বিছানার দিকে এগোতেই চোখে পড়ল এলোমেলো শাড়ি গায়ে ঘুমন্ত অনিতা। বালিশের পাশে তার আয়তাকার চশমা, সেই সাথে মুঠোফোনটা। নিঃশব্দে বিছানায় উঠে প্রথমেই মোবাইল আর চশমাটা সরিয়ে রাখল রিদওয়ান সাইড টেবিলে। নিজের ফোনটাও রেখে দিল সেখানে।
গায়ে টি শার্টটা খুলবে না করেও খুলেই ফেললো। অভ্যাস তার বরাবরই উদম গায়ে ঘুমানো। আজ অনিতার জন্যই খুলতে চাইছিল না। পর মুহূর্তে মনে হলো এই মেয়েটার সামনে সাধু সাজার মানেই হয় না। এ প্রথম নয়, একই বাড়িতে থাকার সুবাদে সে আগেও অনিতার সামনে উদোলা গায়ে পড়েছে। বালিশে মাথা এলিয়ে চোখ বুঝতেই টের পেল তার ভেতরে ভেতরে কিছু হচ্ছে। কি হচ্ছে, কেন হচ্ছিল জানে না, শুধুই টের পাচ্ছে পাশের মানুষটার উষ্ণতা তাকে আকর্ষণ করছে তীব্রভাবে। কয়েক মিনিট দম আটকেই যেন গড়াগড়ি খেলো বিছানায়, তবুও ক্লান্ত চোখ জোড়ায় ঘুম নামল না। আশা কি কথা, শত জন্মের একটা চাওয়া যখন পাওয়া হয়েও হয় না, তখন তনুমন শান্ত হয় কেমন করে? ছট করে চোখ খুলে ফেল রিদওয়ান। অপলক তাকিয়ে রইল হৃদয় পটে বফত করা মানবীর দিকে। কিছু সময় কেটে গেল নিষ্পলক দৃষ্টি ফেলে। ততক্ষণে আবছা আধারও হারিয়ে গেছে উজ্জ্বল দিনের সূচনায়। বড় করে শ্বাস টেনে ধীর স্থির এগিয়ে এলো রিদওয়ান একেবারে অনিতার মুখের কাছে। বড্ড আলতো আর স্নেহের মাঝে ভালোবাসার আঁশ মিলিয়ে তপ্ত চুমু এঁকে দিল অনিতার কপালে। নিজেকে আর এখানে রাখলে সে ক্রমে নিয়ন্ত্রণ হারাবে বুঝতে পেরে বিছানা থেকে নেমে গেল। পাশে রাখা টি শার্ট গায়ে জড়িয়ে নিজের ফোনটা তুলেই বেরিয়ে পড়ল কক্ষ থেকে। বাইরে থেকে লক করে চাবি সঙ্গে করে সে রিসেপশনে গেল। এত ভোরে কেউ থাকবে কি থাকবে না সংশয় নিয়ে গেল। ভাগ্য প্রসন্ন পেয়ে গেল। রিসেপশনিস্ট সাথে দুজন রিসোর্টেরই কর্মী। রিদওয়ান বেরিয়ে যাওয়ার সাথে সাথে ধরফড় করে উঠে বসল অনিতা। বুক উঠানামা করছে তীব্র বেগে, সেই সাথে কাঁপছে পুরো দেহই। মানুষটা এমন কেন? এত কাছে এসে কেমন এলোমেলো করে দিল তাকে। এইটুকুনি স্পর্শেই তার এত বেহাল দশা কেন বুঝে পায় না অনিতা? স্বামী স্ত্রীর অন্তরঙ্গতা কি খুব ভয়ানক কিছু? তার মন তো এমনই বলছে, অন্তত এই মুহূর্তে নিজের অবস্থায় তাই মনে হচ্ছে। খালি রুম পাওয়া যাবে? রিদওয়ানের আকস্মিক প্রশ্নে অবাক হলো তিনজনে। এরা বোধহয় তিনজনই জানে রিদওয়ান তার স্ত্রীকে নিয়ে এসেছে এখানে। সে বুঝতে পারল সামনের মানুষগুলোর বিস্ময়ের কারণ তার নিজের মতোই বলল এবার। ওয়াইফের সাথে মনোমালিন্যতা হয়েছে, 2-3 দিন, তাই একটু আলাদা থেকে ঘুম দেবো ভাবছি। এবার ঠোঁট চিপে হাসলো তিনজনে। রিসেপশনিস্ট ছেলেটা তার কম্পিউটারে নজর ফেলে কিছু চেক করলো। রুম একটা বুক, কিন্তু গেস্টরা আসবেন দুপুরে। আপনি চাইলে সেটা নিতে পারেন, তবে 12টার মধ্যে ছেড়ে দিতে হবে। ব্যাটারি, চাবি? ওয়ালেট বের করে হাফটি পেমেন্ট করে চাবি নিয়ে গেল রিদওয়ান। টানা 3টা ঘন্টা ঘুমিয়ে 10:30টায় ঘুম ভাঙল তার বাবার ফোন কল পেয়ে। বুঝতে সময় লাগলো সে কোথায় আছে। পর মুহূর্তে মনে পড়লো সব। কল রিসিভ না করে প্রথমেই গেল অনিতার কাছে। গেট লক, মনে পড়লো নিজেই করেছিল। এত বেলা হলো, অনিতা নিশ্চয়ই জেগে আছে। ভয় পাচ্ছি না তো সে আবার? খিদেও লেগেছে নিশ্চয়ই। অস্থির হয়ে এক হাতে মাথার চুল টানতে টানতে অন্য হাতে লক খুলে ঘরে প্রবেশ করল রিদওয়ান। দ্রুত পায়ে বেডরুমে ঢুকে স্বস্তির নিঃশ্বাস ফেলল অনিতা। ঘুমাচ্ছে এখনো। আবার খেয়াল হলো মেয়েটার অবস্থান দেখে, শাড়ি, ঝুল, পরিপাটি, এমনকি মুখটাও একদম স্নিগ্ধ সতেজ। তবে কি সে ঘুম থেকে আগেই উঠে তৈরি হয়ে আছে? রিদওয়ান একেবারে কাছাকাছি দাঁড়িয়ে হাত রাখল অনিতার মাথায়। এই অর্নি, উঠে পড়, নাস্তা করবি না? মাত্রই চোখ লেগেছিল তার। রিদওয়ানের ডাক শুনে চোখ খসে তাকালো। কাঁধ হয়ে শোয়া ছিল, এবার উঠে বসলো। অনেকক্ষণ আগে উঠেছিলি? না, একটু আগেই। ভয় পেয়েছিলি? কল করিসনি কেন আমাকে? ভয় পাইনি। আচ্ছা ঠিক আছে, একটু অপেক্ষা কর, আমি ফ্রেশ হয়ে আসছি। নাস্তা সেরে রওনা দেবো, কেমন? অনিতা ঘাড় কাত করে সায় দিল। মিনিট 20 মাঝে দুজন পুরোপুরি গুছিয়ে বেরিয়ে গেল রিসোর্ট থেকে। নাস্তার জন্য রিদওয়ান খুঁজে বেছে নিয়ে গেল গাজীপুরের খুব নামি এক হোটেলে। খাসির মাংস, পরোটা আর কষা হাঁসের মাংসে শেষ হলো নাস্তা। অনিতা তেমন কিছুই খেতে পারেন। রিদওয়ান তা লক্ষ্য করে অনিতার জন্য পরোটা, ডিম ভাজা পার্সেল দিল। ট্যাক্সি নিয়ে ঢোকার পথে রওনা হতে আবারও কল এলো বাবার নম্বর থেকে। এবার কিছুটা আতঙ্কিত হয়ে সে কলটা ধরল। মিনিট 3 কনভারসেশনে অনিতা বুঝে গেল রিদওয়ানকে ফিরতে হবে বিকেলে রাখে। তবে চুপ করে রইল শোনার জন্য রিদওয়ান কি বলে। তোর ফোন থেকে নূপুরকে কল করতো। জি? জি কি? যা বলেছি কর। অনিতা বিস্ময়ে হাঁ হয়ে কল করলো নূপুরকে। কল রিসিভ হওয়ার আগেই রিদওয়ান ফোনটা নিয়ে নিজের কানে ধরল। উপাস থেকে জবাব পেতেই সে বলে উঠল, শালিকা, আমি রিদওয়ান, একটা কাজ করতে পারবেন? নূপুরও বোধ হয় অনিতার মতো বিস্মিত, সেও কোনো কথা বলছে না। রিদওয়ান ব্যাপারটা আন্দাজ করে নিজের মতোই বলে গেল, কলেজে আছেন নিশ্চয়ই। 1টার মধ্যে কলেজ গেটের সামনে আপনার বান্ধবীকে নিয়ে আসছি, আপনি তাকে একটু তার বাড়ি পৌঁছে দেবেন।
বাকি কথা সামনেই বলবো, শুধু ফোনটা রিসিভ করবেন পরবর্তী কল পেলে। দুপ্রান্তে দু বান্ধবী হাঁ হয়ে বসে আছে। রিদওয়ানের কথার বোধগম্য হলো ঠিক কলেজের সামনে পৌঁছে। প্লেনে চড়ে প্রথমে রিদওয়ান কল করলো অনিতাকে। অন্যান্য স্বামীদের মতো করে সেও তার স্ত্রীকে জানিয়ে দিল সিটে বসে গেছে। পৌঁছে আবার ফোন করবে বলেও জানিয়ে কল কাটল। ফোন রেখে অনিতা গেল দাদির ঘরে। নূপুর এসে অবধি সে ঘরে বসে গল্পে মেতেছে। অনিতা ভেবে পায় না এত কি কথা পায় তারা বলার জন্য। তুই গোসল করে আমার জামা পরে নে নূপুর। দাদির পাশে বসে পান চিবুচ্ছে নূপুর। হাতে তর্জনীতে আছে একটুখানি চুন। বয়স্কদের মতে পান চিবুতে চিবুতে আঙ্গুল মুখে পড়ে একটু একটু চুনও খাচ্ছে সাথে। ঠোঁটের কোণ ঘেঁষে গড়িয়ে পড়ছে পানের পিক। অনিতা তাকে ভালো করে দেখেই কি করে হেসে উঠল। এই নিয়ে পান খাবার খায়েশ মেটাতে গিয়ে চুন সাদা কলেজ ড্রেসের বুকের কাঁচটা রাঙিয়ে ফেলেছে একদম। অনিতা হাসতে হাসতে আবার বলল, চল গোসল করবি। আর আঙ্কেলকে ফোন করে বলেছিস না তুই এখানে আছিস? এই না রে, ভুলে গেছি একদম। ইডিয়েট। আচ্ছা দাদি, আজকের মতো পান বিলাস এতটুকুই থাক। অর্নি, চল তোর ঘরে। নূপুর ছুটল অনির ঘরে। প্রথমেই বাবাকে কল করে বলল একটু কাজে সে অনিতাদের বাড়ি এসেছে, এখান থেকেই টিউশনিতে চলে যাবে। নাজিম সাহেব তাকে নিতে আসবে বলতে সে তড়িঘড়ি করে বলল বাবাকে আসতে হবে না, নিজে যেতে পারবে। এখন কয়েকবার তো হলো এই পথে। বাবার মন মানতে না চাইলেও কোনা জোর করাই বললেন, ঠিক আছে, সাবধানে আসিস। গোসল সেরে অনিতার জামা গায়ে দিয়ে চুল মুছতে মুছতে খাটে বসল নূপুর। গায়ের কোট খুলে হাতে নিয়ে ফোন চাপতে চাপতে দরজা পেরিয়ে গেছিল অর্ণব। চোখে কিছু লাগলো কি? অনেকে তো খাবার টেবিলে গোছাতে দেখেছে, তবে এই ঘরে কে? আবারও পা দুটো পিছিয়ে ঘাড় কাত করতে চাইল সে। এক পশলা বৃষ্টি শেষের শীতল হাওয়া বইল যেন করিডোরে। স্নিগ্ধ কোমল শ্যামার সেই মুখটা তুল পার করলো পাথর বুকটাতে। কালি তো মনকে শাসিয়েছিল, আর যেন এই মেয়ের নামে অস্থির যেন না হয় সে। অবাধ্য মন শুনল কই? থেমে যাওয়া পা টেনে ঢুকিয়েই পড়ল এই ঘরটাতে। পায়ের শব্দে নূপুর চোখ তুলে বিস্মিত হলো খুব। অর্ণব এখানে কেন? আপনি? প্রশ্নটা করে নূপুর গলায় পেঁচানো ওড়নাটা টেনে আরেকটু ছড়িয়ে নিল। অর্ণব কিচ্ছু বলল না, শুধু তাকিয়ে থাকলো মেয়েটার মুখে জমা বিন্দু বিন্দু জলকণায়। অনুজ্জ্বল ত্বকেও জলের ফোঁটা ঝকঝকে লাগছে। এতদিন সে ভাবত শুধুই ফর্সা ত্বকে এ জল বিন্দু মুক্তোর মতো সৌন্দর্যের সৃষ্টি করে। আজ ধারণায় বদল এসে গেল। হাত বাড়িয়ে নূপুরের কপাল ছুঁয়ে এক ফোঁটা জল সরিয়ে আনমনি বলে উঠল, এত স্নিগ্ধতা কেন? জি। হুঁশ ফিরল অর্ণবের। এত বেমালুম হয়ে এগিয়ে চলল সে কতটা কাছে। আজকাল খুব বেশি ভুল হয়ে যাচ্ছে। মনটারই সব দোষ চেনে শুনে বারবার ভুলের পথে এগিয়ে চলছে তার। আর এক পলক এখানে ব্যয় করা ঠিক হবে না ভেবে উল্টো পায়ে ঘর ছেড়ে চলে গেল সে। নূপুরকে রেখে গেল এক আকাশ বিস্ময়। দুপুরের খাবারে একসাথে বসেছে নূপুর, অনিতা, রিদওয়ান। রুজিনা খালা নিজের খাবার নিয়ে চলে গেছে দাদির ঘরে। একসাথে খাবেন তারা। খাবার মাঝে অনিতা জিজ্ঞেস করলো, তুমি কি এখনই অফিসে যাবে ভাইয়া? কেন? 3টার পর গেলে নূপুরকেও সাথে নিয়ে যেতে। বোনের কথা শুনে অর্ণব হাত ঘড়িতে সময় দেখল। 3টা বাজতে এখনো 15 মিনিট বাকি। ইচ্ছে ছিল একটা কাজে একটু পরে তেজগাঁও যাবে। অনিতার কথা শুনে ইচ্ছে করেই সময় পেছানো বলল, 3:30টায় বের হব। আচ্ছা, ভালো হলো রে নূপুর। কথার মাঝে অনিতার ফোন বাজলো। স্ক্রিনে খালামণির নাম দেখে সে ফোন হাতে উঠে গেল বসার ঘরের দিকে। টেবিলে রইল অর্ণব, নূপুর। ভাতের থালে আঙ্গুল নড়ছে এলোমেলো, অথচ একটা দানাও আর মুখে তুলতে পারছে না নূপুর। অর্ণব অতি দ্রুত খায় বলেই তার খাওয়া শেষ। বসা থেকে ওঠার আগে একটা বার তাকালো মেয়েটার দিকে। কাপা হাত, এলোমেলো দৃষ্টি আর জড়তার মহা সমুদ্রে ডুবে যাচ্ছে যেন। ফোনে তো খই ফোটে, মুখের সামনে এলে এমন ভেজা দরবেশ কেন হও? কথাটা বলেও জবাবের অপেক্ষা না করেই চলে গেছে অর্ণব। মুখ হাঁ হয়ে তার যাওয়ার পথে তাকিয়ে আছে নূপুর। ব্যাটা জল্লাদ কি তাকে অপমান করে গেল? রিতার ভাই অযথাই তাকে এখানে ফেলে গেল জল্লাদের মুখে। তিনি তো আর জানেন না এই ব্যাটা তাকে পৌঁছে দেবে ঠিকই, কিন্তু নিজের বাইক কিংবা এক রিক্সায় বসে না। তাকে নিশ্চিত অন্য এক রিক্সায় বসিয়ে প্রস্থান করাবে। রিদওয়ান যখন দ্বিতীয়বার ফোন করলো তখন নূপুরের কলেজ ছুটি হয়ে গেছে। কলেজ গেটে দেখা হতে রিদওয়ান প্রথমেই তাকে এক কাঁদা চকলেট দিয়েছে। চকলেট, আইসক্রিম, পাগল মেয়ে চকলেট পেয়ে খুশিতে ঝুমঝুম করছিল। তার খুশির উপর লজ্জা ছিড়িয়ে রিদওয়ান আকস্মিক বলে উঠল, এখন চকলেট নাও, বিকেলে রাজপুত্রের বাইকে চড়বে। রাজপুত্র? 2 বান্ধবী একসাথে মুখ খুলেছিল।
তোর জানতে হবে না। অনিকে কথাটা বলে রিদওয়ান একটু এগিয়ে নূপুরের কানের কাছে ফিসফিসিয়ে বলে দিল, অর্ণব কোনো রাজপুত্রের চেয়ে কম কিসে? কথাটা ভুল নয়। নূপুরের চোখে 7 সাগর 13 নদী পার হয়ে আসা সফেদ ঘোড়ায় চড়া রাজপুত্রই অর্ণব। সে নানি দাদির সঙ্গ পায়নি, মজার ছলে কেউ কখনো এমন রাজার ছেলের গল্পও করেনি। তবুও সে কৈশোরের শুরু থেকেই কল্পনায় সাজায় তার জীবন সঙ্গীকে রাজপুত্রের বেশে। অর্ণবকে দেখার পর থেকেই সে কল্পনায় রাজপুত্রের রূপ 80 দশকের জল্লাদের মতোই গোফওয়ালা। কিন্তু রিদওয়ান ভাই এমন কেন বললো তাকে? রিদওয়ান চলে যাবার পর অনিতা অনেকবার জানতে চেয়েছে কি বললো এমন ফিসফিসিয়ে। নূপুর মুখ খুলে নির্লজ্জায় রাঙা হয়েছে মুখ শুধুই। কিন্তু এখন অর্ণবের কথা শুনে লজ্জা উবে রাগ হচ্ছে। যাবে না সে এমন ভেড়ার ছানার সাথে। ধারায় একটা যখনই মুখ খুলে রুক্ষ সূক্ষ্ম গলা শোনায়। অনিতার ফোনালাপ শেষ হয়েছে মাত্রই। বিয়ের দিনের পর থেকেই রোজ কল আসে খালামণির। আগেও আসতো, তবে এখন আলাপে ভিন্নতা এসেছে অনেক। আগে শুধুই অনিতার খোঁজ নিত, কখনো বাড়ি ফিরবে কৈফিয়ত চাইত। এখন সেসবের পরিবর্তে সকল কথা রিদওয়ান কেন্দ্রিক হয়ে উঠেছে। ছেলেটা কল করলো কিনা, দুজনাতে ভাব ভালোবাসা হবে এমন কোনো গল্পই যেন খালামণির একান্ত আলোচনার বিষয়। আর প্রত্যেক মুহূর্তের একটাই চাওয়া, সময় কাটুক ঘোড়ার ঘুরে টকবগিয়ে। পরীক্ষা শেষ হলেই বউ ঘরে তুলবেন তিনি। সে অপেক্ষাতেই এখন দিন গুনছেন। অনিতাও কল কেটে আর খেতে বসল না। খাবার ইচ্ছে মজে গেছে এখন। টেবিল গুছিয়ে দোতলায় উঠে নূপুরকে নিয়ে বসলো অল্প সময়। চোখের পলকে 3:30 বেজে গেল। অর্ণব নিজের ঘর থেকে বের হওয়ার আগেই নূপুর বেরিয়ে পড়লো তৈরি হয়ে। দাদি আর অনিতার কাছে বিদায় নিয়ে গেটের কাছে পৌঁছতে অর্ণব এলো। রিক্সা ডেকে নূপুরকে বসতে ইশারা করে দাঁড়িয়ে রইল সে। দাদিকে দীর্ঘশ্বাস ফেলে উঠে বসলো নূপুর। এরপর খুব আচমকা তাকে ভরকে দিয়ে তার পাশে অর্ণব বসে পড়ল। শিরশিরে মৃদু বাতাস কাঁপিয়ে দিয়ে গেল নূপুরকেও। একই স্বপ্ন নাকি সত্যি? সময়ের জন্য অপেক্ষা চলে না, অপেক্ষায় সময় থমকেও যায় না কারো। রিদওয়ান ঢাকা থেকে চলে যেতে বাসার শেখ নিজেও গেলেন সেখানে। রাঙামাটির পাহাড় ঘেঁষে একখণ্ড জমি কিনলেন তিনি। রিদওয়ান আর রিমন দুজনেরই অজানা ছিল বাবার পরিকল্পনা। এদিকে রিদওয়ানেরও নিজ ভবিষ্যৎ নিয়ে পূর্ব পরিকল্পনা বাবার অজানা। তিনি পুত্রকে আটকাতে চাইছিলেন পাহাড় খণ্ডে। পুত্র আগেই নিজের অবস্থান ঠিক করেছিল পর্তুগালের এক শহরে। শেখ পরিবারে হঠাৎ করেই নেমে এলো এক তোলপাড় করা দুর্যোগ। বাবা ছেলেতে শুরু হলো স্নায়ুযুদ্ধ। ততদিনে অনিতারও ফাইনাল পরীক্ষা শুরু। রিদওয়ান বাড়িতে একমাত্র মায়ের সাথেই কথা বলতো নিজের সকল পরিকল্পনার। চট্টগ্রামে ঠিক 7 দিন থেকে ঢাকায় ফিরেছিল সে। ইচ্ছে থাকলেও একবারও যায়নি অনিতার কাছে। রোজ রোজ হাতে গুনে অল্প একটু সময় অনিতার সাথে ফোনালাপ করে তারই মাঝে জানিয়ে দেয় তার বিদেশ যাওয়ার সিদ্ধান্ত। অনিতা অনুভব করতে পারে রিদওয়ানের অপারগতা। শুধুমাত্র অনিতা যেন সংসারে বাধা না পড়ে সেজন্যই তার এই বিদেশ বিভুঁয়ের সিদ্ধান্ত। বাসার শেখের কান অব্দি এই খবর পৌঁছতেই তিনি দেখা করেন অনিতার সাথে। সবসময় কোমল সুরে কথা বলা খালু যান সেদিন সর্বোচ্চ রুরু আচরণেই কথা শুনিয়ে যান অনেকগুলো। বাড়ির কেউ জানতেই পারল না সে কথা। অনিতার শেষ পরীক্ষার দিনই ফ্লাইট ডেট পড়ে রিদওয়ানের। যাওয়ার সময় বাবা মা ভাই বোন আর অর্ণবকে দেখতে পেলেও অর্থাঙ্গিনীর দেখা মেলে না শেষ মুহূর্তে। বুকের ভেতর হু হু করে জেগে ওঠা কান্না বুকের ভেতরেই চাপা পড়ে রিদওয়ানের। অনিতারও হয় একই দশা। বলতে নেই, গত মাস 6 কি একটু একটু করে তাদের সম্পর্ক কাছের হয়েছিল অনেকটা। ভালোবাসাবাসি দুপক্ষে না হলেও ভালো লাগার শুরুটা হয়েই গিয়েছিল অনিতা। রিদওয়ান তাতেই যেন তৃপ্ত হয়েছে। তবু অপেক্ষা তার এই ভালো লাগার শেষটা যেন ভালোবাসাই হয়। মুখ নেই তোর গাধা, ভালোবাসি মুখে বলতে সমস্যা কোথায়? ধমকের সুরেই বলেছে রিদওয়ান। এদিকে লজ্জায় কখনো ওড়না মুখে পড়ছে, কখনো নখ কামড়াচ্ছে, আবার বইয়ের পাতা টেনে ছিঁড়ে ফেলছে। ফোনের দুপ্রান্তে দুজনের অবস্থা দেখলে এই মুহূর্তে কেউই বলে ফেলবে দুটোর মাথায় গন্ডগোল আছে, বিরাট মাপের গন্ডগোল। রিদওয়ান যাওয়ার পর থেকেই তাদের ফোন আলাপ বেড়েছে দ্বিগুণ হারে। আজকাল অনিতাকে পড়ার টেবিল আর বিছানা ছাড়া সচরাচর কোথাও পাওয়া যায় না। অবশ্যই পাশে ফোন থাকবে। রিদওয়ান যেতে যেতে অনিতাকে শাসিয়ে গিয়েছিল, বউ ফেলে বিদেশে যাচ্ছি বড় মাপের ত্যাগ স্বীকার করে। তোর মেডিকেলের চান্স যেন মিস না হয়, মনে রাখিস। চান্স মিস হলে আমার এই ত্যাগের প্রতিদানে বছরে বছরে বাচ্চার মা হতে হবে। রিদওয়ানের এই নির্লজ্জ কথাবার্তায় অনিতার নিঃশ্বাস আটকে আসা অবস্থা। প্রথম প্রথম একটু আঁচটু এমন বললেও পরে একেবারেই লাগামহীন হয়ে পড়েছে সে। অনিতারও লাজ কমেছে কিছুটা।
আজকাল সে সহসেই অপ্রস্তুত হয় না। এই তো কদিন আগেই সে পড়া রেখে নুপুরদের বাড়ি গেল প্রথমবার। অল্প সময় ফিরবে বলেও এক রাত পার করে ফিরল। সেই রাতে ঝড় বৃষ্টি থাকায় বিদ্যুৎ সংযোগ ছিল নুপুরতে। ওয়াইফাই কানেকশন নেই, উপরন্তু অনিতার ফোন চার্জ নেই, বন্ধ পড়েছে। রিদওয়ানের কাছে নুপুরের নম্বর নেই, আর মাথায়ও এলো না অর্ণবের কাছ থেকে নেওয়ার। সব মিলিয়ে একটা দিন রাত আর কথা হলো না দুজনের। পরের দিন বাড়ি ফিরতে দাদি থেকে শুরু করে বৃষ্টি আপু পর্যন্ত প্রত্যেকের কাছেই শুনতে হলো